আমার নাম নীলা। বয়স ২৪। বিয়ের বয়স মোটে ২ বছর। আমার স্বামী আকাশ একজন অত্যন্ত ব্যস্ত মানুষ। সে বেশিরভাগ সময় ব্যবসার কাজে দেশের বাইরে থাকে। আমাদের এই বিশাল দোতলা বাড়িতে আমরা ৪ জন, আমি, আকাশ, আমার শাশুড়ি এবং আমার শ্বশুর মিস্টার চৌধুরী। মিস্টার চৌধুরী শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তাঁর ব্যক্তিত্ব যেমন গম্ভীর তেমনি দাপুটে। বাড়িতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়। কিন্তু সেই মানুষটার আড়ালে যে কত বড় এক তুষারঝড় লুকিয়ে আছে তা আমার কল্পনাতেও ছিল না। আকাশের অনুপস্থিতিতে বাড়িটা আমার কাছে একটা খাঁচার মতো হয়ে ওঠে। শাশুড়ি খুব ধার্মিক এবং সারাদিন মন্দিরে বা ঠাকুরঘরে কাটিয়ে দেন। আর শ্বশুরমশাই, তিনি তাঁর নিজের লাইব্রেরি ঘরেই কাটান বেশিরভাগ সময়। আমার সাথে তাঁর কথোপকথন খুব কমই হতো। তিনি যখন ড্রয়িং রুমে বসে ইংরেজি খবরের কাগজ পড়তেন, তখন তাঁর চশমার ওপর দিয়ে আসা সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার শরীরের প্রতিটি ভাঁজ মেপে নিত। আমি এক অস্বস্তি বোধ করতাম, কিন্তু সেটাকে এড়িয়ে চলতাম। ঘটনার শুরু হয় গত মাসে। এক বৃষ্টির রাতে আকাশ ফোন করে জানাল ইউরোপের ট্রিপটা আরও ১ সপ্তাহ পিছিয়ে গেছে। মনটা ভেঙে গিয়েছিল। ডিনার সেরে আমি নিজের ঘরে যাচ্ছিলাম। সিঁড়ির কাছে আসতেই দেখি মিস্টার চৌধুরী বারান্দায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছেন। আমি নিচু গলায় বললাম, বাবা, ঘুমোতে যাচ্ছেন না? তিনি আমার দিকে ফিরলেন। হাতে একটা পাইপ, ঘরটা দামি তামাকের গন্ধে মোম করছে। তিনি মৃদু হেসে বললেন, নীলা, এই বৃষ্টির শব্দ কি তোমারও মন খারাপ করে দেয়? নাকি তোমার ঘরে একা থাকতে ভালো লাগে না? তাঁর এই প্রশ্নের মধ্যে একটা গোপন ইঙ্গিত ছিল, যা আমি তখন বুঝতে পারিনি। আমি জড়তা কাটিয়ে বললাম, একটু তো খারাপ লাগে বাবা, কিন্তু অভ্যাস হয়ে গেছে। তিনি ধীরে ধীরে আমার কাছে এলেন। আমাদের মাঝখানের দূরত্বটা কমতে লাগল। তিনি আমার চিবুকটা আলতো করে ছুঁয়ে বললেন, আকাশ তোমাকে বোঝেনি মা। ও ব্যবসার নেশায় মত্ত। এত রূপবতী একটা স্ত্রীকে যে মানুষ একলা ফেলে রাখে, সে বোকা। সেই প্রথম তাঁর হাতের স্পর্শ আমার ত্বকে আগুনের মতো জ্বলে উঠেছিল। আমি চমকে পিছিয়ে গেলাম। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমি তাঁকে ঘৃণা করতে পারিনি। বরঞ্চ একটা অজানিত শিহরণ আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গিয়েছিল। আমি দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিলাম। সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমার কানে বারবার বাজছিল তাঁর সেই গভীর, ভরাট কণ্ঠস্বর। পরদিন দুপুরে বাড়ির সবাই যখন বিশ্রামে, মিস্টার চৌধুরী আমাকে লাইব্রেরি রুমে ডাকলেন। বললেন কিছু পুরনো নথিপত্র গুছিয়ে দিতে। আমি গেলাম। ঘরটা বইয়ের গন্ধে ভারী হয়ে আছে। তিনি বড় একটা চামড়ার চেয়ারে বসে আমাকে নির্দেশ দিচ্ছিলেন। কাজ করতে করতে হঠাৎ আমার শাড়ির আঁচলটা টেবিলের কোণায় আটকে গেল। আমি সেটা ছাড়াতে গিয়ে ঝুঁকে পড়লাম। আর তখনই তিনি আমার কোমরটা জাপটে ধরলেন। আমি আর্তনাদ করে উঠতে চেয়েছিলাম, কিন্তু তিনি আমার মুখের ওপর একটা বড়বই রেখে দিলেন। ফিসফিস করে বললেন, চিৎকার করলেই পুরো বাড়ির লোক জেনে যাবে, নীলা। তুমি কি চাও তোমার শ্বশুর শাশুড়ির কাছে অসম্মানিত হোক? আমি কাঁপছিলাম। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, আকাশ তোমাকে যা দিতে পারেনি, আমি তোমাকে তার চেয়ে বেশি সুখ দেব। এই বিশাল সম্পদ, এই বিলাসিতা, সবই তোমার। শুধু আমাকে একটু সাহচর্য দাও। আমি নিজেকে ছাড়াতে চেয়েছিলাম, কিন্তু তার বলিষ্ঠ হাত আমার কোমরে শক্ত করে বসানো ছিল। তিনি যখন আমার পিঠের ওপর হাতের আঙুল ঘোরাচ্ছিলেন, আমার শরীরের প্রতিটি স্নায়ু অবশ হয়ে আসছিল। আমি জানতাম এটা মহাপাপ। আমি জানতাম আমি যা করছি তা সমাজের চোখে জঘন্য। কিন্তু তাঁর ব্যক্তিত্বের সেই প্রবল আকর্ষণ আর আমার দীর্ঘদিনের নিঃসঙ্গতা আমাকে পরাজিত করে দিল। আমি ধীরে ধীরে তাঁর দিকে ঘুরে দাঁড়ালাম। তাঁর চোখে সেই কামনার আগুন দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি আমার শাড়ির আঁচলটা কাঁধ থেকে সরিয়ে দিলেন। ঘরটা নিস্তব্ধ, বাইরে বৃষ্টির ঝাপটা বাড়ছে। আমি জানতাম এই মুহূর্ত থেকেই আমার জীবন চিরতরে পাল্টে যাচ্ছে।
আমি যে নরকের দিকে পা বাড়ালাম সেখান থেকে ফেরার কোনো রাস্তা আর নেই। আমি শুধু জানতাম সেই মুহূর্তে আমার অস্তিত্বের প্রতিটি কণা তার বশবর্তী হয়ে গিয়েছিল। লাইব্রেরি ঘরের সেই নিস্তব্ধতা ভেঙে শুধু আমার দীর্ঘশ্বাস আর জানালার বাইরের বৃষ্টির ছাঁট শোনা যাচ্ছিল। মিস্টার চৌধুরীর হাতের উষ্ণতা যখন আমার অনাবৃত পিঠে ছড়িয়ে পড়ল, তখন মনে হল আমার ভেতরে জমে থাকা সমস্ত হাহাকার এক লহমায় জ্বলে উঠল। তিনি আমাকে টেনে নিলেন তার বিশাল চামড়ার চেয়ারের সামনে। তার সেই চওড়া বুকে মুখ লুকানোর সময় আমি নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছিলাম। আমি তখন এক তৃষ্ণার্ত ত্রিশাতুর পথিকের মতো, যে মরীচিকার পেছনে ছুটতে গিয়ে নিজের সবটুকু জ্ঞানবুদ্ধি হারিয়ে ফেলেছে। এর পরের কয়েকটা দিন ছিল এক অদ্ভুত দ্বিমুখী জীবনের মতো। দিনের আলোয় মিস্টার চৌধুরী বাড়ির দাপুটে কর্তা, আর আমি তার বাধ্য ও নম্র পুত্রবধূ। খাবার টেবিলে আমরা একে অপরের দিকে তাকাতাম না, কিন্তু সেই না তাকানোর আড়ালেও ছিল এক অদৃশ্য সুতো যা আমাদের একে অপরের সাথে বেঁধে রেখেছিল। রাতে যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন শুরু হতো আমাদের আসল খেলা। আমি চুপি চুপি লাইব্রেরি ঘরে যেতাম, যেখানে তিনি আমার অপেক্ষায় থাকতেন। তিনি আমাকে উপহারের পর উপহার দিতেন। দামি হীরের গয়না, ডিজাইনার শাড়ি, সবই ছিল আমার এক একটি গোপন আস্তরণ। কিন্তু সেই বিলাসবহুল উপহারগুলোর নিচে লুকিয়ে ছিল এক ভয়াবহ সত্যি। একদিন তিনি আমাকে বলেছিলেন, নীলা, তুমি জানো এই বাড়িতে আমার কথা ছাড়া গাছের পাতাও নড়ে না। তুমি আমার হয়ে গেলে এই বাড়ির ভাগ্য তুমিই নিয়ন্ত্রণ করবে। আমি তখন তাঁর নেশায় বুঁদ। আকাশের কথা আমার মনেও পড়ত না। আকাশের পাঠানো দামি গিফট বা ভিডিও কলের চেয়ে মিস্টার চৌধুরীর সেই রহস্যময় হাসি আর শরীরের স্পর্শ আমার কাছে অনেক বেশি নেশার মতো ছিল। তিনি আমাকে অনুভব করাতেন যে আমি শুধুই আকাশের স্ত্রী নই, আমি একজন নারী যার রূপ ও যৌবনকে পূজা করার মতো ক্ষমতা তাঁর আছে। কিন্তু বিপদ আসে খুব নিঃশব্দে। আমার শাশুড়ি, মিসেস চৌধুরী, ভীষণ সাবধানী মানুষ। তিনি লক্ষ্য করতে শুরু করলেন যে ইদানিং আমি আর আগের মতো আকাশকে নিয়ে বিমর্ষ থাকি না, বরং আমার চোখে মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা, যা দেখে তিনি সন্দিহান হয়ে পড়লেন। একদিন দুপুরে যখন মিস্টার চৌধুরী জরুরি কাজে বাইরে গেছেন, শাশুড়ি মা আমার ঘরে ঢুকলেন। তিনি বিছানায় বসে থাকা আমার দিকে তাকিয়ে বললেন, নীলা, তোর মনটা কি আজ কোথাও ঘুরে বেড়াচ্ছে? ইদানিং তোকে খুব চঞ্চল দেখি। আকাশ তো বাড়ি নেই, অথচ তোকে দেখে মনে হয় তুই খুব সুখী। আমার বুকটা ধক করে উঠল। আমি মাথা নিচু করে বললাম, না মা, এমনিতে বই পড়ছিলাম। তিনি আমার হাতের দিকে তাকালেন। আমার আঙুলে একটা আংটি ছিল, যেটা মিস্টার চৌধুরী আগের রাতে আমাকে লুকিয়ে দিয়েছিলেন। তিনি আমার হাতটা টেনে নিয়ে বললেন, এই আংটিটা, এটা তো খুব দামি মনে হচ্ছে। আকাশ তো এটা কেনেনি, আমি জানি। আমার হাত কাঁপছিল। শাশুড়ি মায়ের সেই তীক্ষ্ণ দৃষ্টি যেন আমার শরীরের ভেতরটা ভেদ করে আমার সব অপরাধ চিনে নিচ্ছে। আমি কোনোমতে আংটিটা লুকিয়ে বললাম, এটা এটা আমি শখ করে অনলাইন থেকে অর্ডার করেছি মা। তিনি মুচকি হাসলেন, কিন্তু সেই হাসিটা স্বাভাবিক ছিল না। সেই হাসিতে ছিল এক গভীর সন্দেহের আভাস। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বললেন, বুমা, মনে রেখ, এই বাড়িতে অনেক কিছু দেখা যায়, আবার অনেক কিছুই আড়ালে পড়ে থাকে। কিন্তু দেয়ালেরও কান আছে। সেই দিন থেকে আমার ভয় শুরু হল। একদিকে মিস্টার চৌধুরীর প্রবল অধিকারবোধ, আর অন্যদিকে শাশুড়ি মায়ের তীক্ষ্ণ নজর। আমি অনুভব করলাম আমি এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছি। মিস্টার চৌধুরী আমার ঘরে এলেন গভীর রাতে। আমি তাকে শাশুড়ি মায়ের সন্দেহের কথা বললাম। তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না। উল্টো আমার চিবুকটা ধরে বললেন, ভয় পেও না। এই বাড়ি আমার। কেউ আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করার সাহস পাবে না। সেদিন রাতে আমাদের মিলন ছিল আগের চেয়েও বেশি বেপরোয়া। মনে হচ্ছিল আমাদের এই নিষিদ্ধ সম্পর্ক যেন সমাজকে চ্যালেঞ্জ জানাচ্ছে। কিন্তু আমরা কেউই জানতাম না যে বাইরের অন্ধকারের চেয়েও বড় কোনো বিপদ ঘরের ভেতরই আমাদের জন্য অপেক্ষা করছিল। পরদিন সকালবেলা আকাশ ফোন করে জানাল ও কালই বাড়ি ফিরে আসছে।
খবরটা শোনার সাথে সাথে মিস্টার চৌধুরীর চোখে আমি এক অদ্ভুত জৌলুস দেখলাম, যেন তিনি এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলেন। আমার মনে তখন মৃত্যুভয়। আকাশ ফিরে এলে কি হবে? সে কি সব জেনে যাবে? আর জানলে কি আমার অস্তিত্ব থাকবে এই বাড়িতে? আকাশের ফেরার অপেক্ষায় কাটানো সময়টুকু আমার কাছে কয়েক জন্মের সমান মনে হচ্ছিল। আমি জানতাম আমার জীবনটা এবার এক গভীর খাদে পড়তে চলেছে, আর আমি সেই পতনের অপেক্ষায় নিজেকে সমর্পণ করে দিয়েছি।